হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু ইউরেকা এডু ক্লাসেস। তো আজকে আমরা দেখো জেনারেল সায়েন্সের বায়োলজির ওপর একটা ক্লাস করব। তো চলো ক্লাসটাকে শুরু করা যাক। তো দেখো আমাদের যে প্রথম টপিক সেল, সেটাকে নিয়ে আজকে আমাদের আলোচনা হলো। সেল বা কোষ। তাহলে আমাকে যদি জিজ্ঞেস করে কোষ কি, তাহলে আমরা কি বলবো? যে বলবো কোষ হলো প্রাণের ভৌত ভিত্তি, ফিজিক্যাল ইউনিট অফ লাইফ। হলো প্রাণের ভৌত ভিত্তি হচ্ছে সেল। সেটাকে দেখো ইংলিশে আমি লিখে দিয়েছি সুন্দর করে, সেলস আর দ্য স্ট্রাকচারাল অ্যান্ড দ্য ফাংশনাল ইউনিট অফ লাইফ। হলো সেল হচ্ছে আমাদের জীবনের স্ট্রাকচারাল এবং ফাংশনাল ইউনিট। হলো এরকম বোঝা গেল। এবার দেখো সেল কয় প্রকার, এবার যদি তাদের টাইপ বলি, তাহলে দেখো সেল কীরকম, মানে কীরকম থাকছে, কীরকমভাবে প্রেজেন্ট থাকছে, তার উপর ভিত্তি করে আমরা সমস্ত প্রাণীগুলোকে, মানে যাদের মধ্যে থাকছে, হলো তাদের মধ্যে সেল থাকছে, তাদেরকে আমরা তিন ভাগে ভাগ করছি। একটা হচ্ছে এককোষী, একটা হচ্ছে বহুকোষী, আর একটা হচ্ছে কোষীন। হলো তাহলে এককোষী কি, যাদের ইংলিশ নামটা বলছি ইউনিসেলুলার। হলো মানে এককোষী যাদের, মানে বুঝতেই পারছি যে সমস্ত জীবের ক্ষেত্রে শুধুমাত্র একটাই সেল থাকবে। হলো তাহলে এই একটা সেল কাদের মধ্যে দেখতে পাবো? দেখো ইউনিসেলুলার অর্গানিজমের আমি তোমার ছবি দিয়ে দিয়েছি। দেখো ব্যাকটেরিয়া, প্যারামেসিয়াম, অ্যামিবা, হলো ক্ল্যামাইডোমোনাস এক্সেট্রা। তাহলে আমরা দেখবো ওই মোটামুটি ব্যাকটেরিয়াটাই সবচেয়ে বেশি পড়ে। হলো এটা ভালো করে মনে রাখবে, সাথে প্যারামেসিয়াম, অ্যামিবা বা তোমার ক্ল্যামাইডোমোনাস, এইগুলোও কিন্তু ভালো করে মুখস্থ করবে। তাহলে এককোষী অ্যানিম্যাল দেখছি, এককোষী প্রাণী হচ্ছে বা এককোষী জীব হচ্ছে কিন্তু এরা। তার সাথে পরেরটায় চলে আসি বহুকোষী বা মাল্টি সেলুলার। তার মানে বুঝতে পারছি বহুকোষী মানে কি, এদের বহু কোষ থাকবে। তার মানে তো একটা বলতেই পারি, সেটা হচ্ছে উদ্ভিদ এবং প্রাণীরা ও মানুষরা, সেটাই সবচেয়ে বেশি ভালো। সমস্ত প্রাণী, সমস্ত মানুষ, এদেরকে দেখতে পাচ্ছি কি আমাদের শরীরে কি একটা সেল না? অবশ্যই মাল্টি সেলুলার। আমরা, আমাদের অনেক সেল আছে, অনেক সেল দিয়ে আমাদের শরীরটা গঠিত। তাহলে আমরা বলছি বহুকোষী। হলো তাহলে এছাড়াও ওরম বহুকোষী কি, দেখো অক্টোপাস, এবং যেটা আমাদের পরীক্ষার জন্য, আমরা তো জানি আমরা বহুকোষী, কিন্তু এইটা নামটা কিন্তু আমাদের মনে রাখতে হবে যে প্রোটোজোয়া। প্রোটোজোয়া কিন্তু একটা বহুকোষী। হলো তাহলে ব্যাকটেরিয়া, প্যারামেসিয়াম, অ্যামিবা এবং ক্ল্যামাইডোমোনাস হচ্ছে এককোষী, হচ্ছে অক্টোপাস আর মানুষ, উদ্ভিদ, এরা হচ্ছে বহুকোষী। সাথে যেটা মনে রাখবো সবচেয়ে বেশি, প্রোটোজোয়া। ওকে, এবার চলে আসি কোষীন, এবং লাস্টে থাকছে কি কোষীন, যাদের কোনো কোষই থাকছে না। তাহলে এরকম কোষীন কারা? আমরা জানি ভাইরাস। হলো ভাইরাসের কোনো কোষ থাকে না। তাহলে একটা কোষীন যদি অর্গানিজম বলে, তাহলে আমরা বলবো তোমাকে ভাইরাস। হলো তাহলে চলে এলাম পরেরটা। এবার দেখবো আমরা একটু সেলের হিস্ট্রি, মানে সেল কীরকমভাবে আবিষ্কার হচ্ছে তার হিস্ট্রিটা নিয়ে একটু আলোচনা করব। তাহলে প্রথম যেটা আমরা বলবো যে ফাদার অফ সাইটোলজি। আচ্ছা দেখো, কোষবিদ্যা মানে কোষ সংক্রান্ত এই যে পড়াশোনা, তাকে আমরা কি বলি? তাকে আমরা বলি সাইটোলজি। হলো কোষবিদ্যা বা সাইটোলজি। তাহলে এই কোষবিদ্যার জনককে, দ্য ফাদার অফ সাইটোলজি কাকে বলা হয়? আমরা সবাই মোটামুটি তার নামটা চিনি, যা তিনি হচ্ছেন রবার্ট হুক। দেখো এখানে ফটোতে তার ছবিটা দেখতে পাচ্ছ। ওকে, তাহলে এবার কি বলছে? এবার বলছে যে তিনি কীরকম কোষ আবিষ্কার করছেন। তাহলে মনে রাখতে হবেন, তিনি কিন্তু সবার প্রথম মৃত কোষ আবিষ্কার করছে, ডেড সেল আবিষ্কার করছে। হলো তাহলে সবার প্রথম যদি বলে সেলকে আবিষ্কার করছে, সেটাও রবার্ট হুক। সবার প্রথম ডেড সেল আবিষ্কার করছে কে? সেটাও কিন্তু রবার্ট হুক। হলো তিনি আবিষ্কার করছেন কিন্তু ডেড সেল। এবং কোথা থেকে আবিষ্কার করছেন? একটা কর্কের ছিপি থেকে। আগেকার দিনে দেখবে যে কাঁচের শিশি হতো, সেই কাঁচের শিশি বোতলে, কাঁচের শিশি বসে ওষুধের বোতলগুলোয় বেশি দেখতে পেতাম যে এরকম একটা কর্কের ছিপি এরকম করে দিয়ে বোতলটাকে বন্ধ করে দেওয়া হতো। তাহলে এই যে কর্কের ছিপি, ওই কর্কের ছিপি থেকে একটা স্লাইস কেটে সেটাকেই তিনি দেখলেন, ভালো করে পর্যবেক্ষণ করলেন, এবং সেখানে দেখলেন তার শেপগুলো কীরকম দেখলেন? তার শেপটা দেখলেন এরকম হানিকম্বের মতো, এরকম মৌমাছির যে তোমার বাসা হয়, সেই মৌমাছির বাসার যে স্ট্রাকচার হয় তার মতো দেখতে হয়। হলো মৌচাকের মতো দেখতে হয়। তাই জন্য তিনি সবার প্রথম মৃত কোষ আবিষ্কার করছেন কর্কের ছিবি থেকে, এবং কীরকম দেখছেন? সেটাকে দেখছেন এই রকম মৌমাছির চাকের মতো। হলো এবং তিনি একটা বই লিখছেন, তার বিখ্যাত বইটার নাম কি সেটাও জেনে রাখবে। তার বিখ্যাত বইটার নাম হচ্ছে মাইক্রোগ্রাফিয়া। হলো মাইক্রোগ্রাফিয়া। পরেরটা চলে আসি, আধুনিক কোষবিদ্যার জনককে। দেখো এইটা বললাম কিন্তু ফাদার অফ সাইটোলজি, সেটা হচ্ছে রবার্ট হুক। এবার যদি বলে ফাদার অফ মডার্ন সাইটোলজি, হলো মডার্ন সাইটোলজি, আধুনিক কোষবিদ্যার জনককে, তখন কিন্তু বলতে হবে সোয়ানসন। হলো তাহলে মনে রাখতে হবে, ফাদার অফ সাইটোলজি বললে রবার্ট হুক, ফাদার অফ মডার্ন সাইটোলজি বললে সোয়ানসন। হলো
তাহলে আমরা তো দেখলাম সোয়ানসন কি আবিষ্কার করছে, সোয়ানসন মৃত কোষ আবিষ্কার করছে। তার মানে প্রথম আমরা দেখছি জীবিত কোষ হলো বা সজীব কোষকে আবিষ্কার করছেন। তাহলে দেখো এখানে পয়েন্ট করেছি লিভিং সেল হলো। তাহলে এই প্রথম লিভিং সেল আবিষ্কার করছে অ্যান্টনি ভন লিউয়েনহক হলো। দেখো এখানে ছবিতে দেখতে পাচ্ছ ওনাকে হলো। তাহলে এই অ্যান্টনি ভন লিউয়েনহক সবার প্রথম তোমার লাইফ সেল মানে লিভিং সেল আবিষ্কার করেন। তাহলে কোথা থেকে আবিষ্কার করেন সেটা ইম্পর্টেন্ট, যে ডিসকভার্ড লিভিং সেল ফ্রম দ্য পন্ড ওয়াটার। তিনি পুকুরের জল থেকে, এই পন্ড ওয়াটার থেকে তিনি লিভিং সেল আবিষ্কার করেন হলো। যে জল নিয়ে, পুকুরের জল নিয়ে সেটাকে মাইক্রোস্কোপে দেখলেন। এবং কোনটা, এইটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, খুব একটা যদিও পরীক্ষায় দেয় না কিন্তু ইম্পর্টেন্ট, যে টার্টার অফ দ্য টিথ। দেখবে আমাদের দাঁতটার ওপর যদি তুমি নখ দিয়ে ঘষো, দেখবে একটা সাদা সাদা জাতীয় তোমার মিশ্রণ পদার্থ বেরোচ্ছে, তাহলে ওইটাকে বলছি আমরা টার্টার, ইংলিশে তার নাম দিচ্ছে টার্টার। তাহলে হচ্ছে টার্টার অফ দ্য টিথ। তাহলে এই দুটো নিয়ে তিনি তুমি তোমার পরীক্ষা করেন এবং তিনি পন্ড ওয়াটার থেকে কি পান, ব্যাকটেরিয়া পান এবং প্রোটোজোয়া পান হলো। তোমার ব্যাকটেরিয়া এবং প্রোটোজোয়া আবিষ্কার করেন হলো তিনি। এছাড়াও বহু কোষ আবিষ্কার করেন, যেমন আরবিসি সেল আবিষ্কার করে, স্পার্ম সেল আবিষ্কার করে হলো, স্পার্ম সেল আবিষ্কার করেন হলো, তোমার প্রোক্যারিওটিক বা ইউক্যারিওটিক সেল আবিষ্কার করেন হলো। এইগুলো তিনি, এই সেলগুলো আবিষ্কার করেন। এবং তার আরেক নাম কি, তার দেখো তার আরেক নাম হচ্ছে ফাদার অফ ব্যাকটেরিওলজি হলো। তাহলে প্রথম যেহেতু ব্যাকটেরিয়া পাচ্ছে, এই জন্য তিনি গবেষণা করে তার নাম হয়ে যাচ্ছে ফাদার অফ ব্যাকটেরিওলজি। তাহলে যদি বলে ফাদার অফ সাইটোলজি তখন বলবো অ্যান্টনি ফন লুইয়েনহক, যদি বলে ফাদার অফ মডার্ন সাইটোলজি তখন বলবো সোয়ানসন। আর কিন্তু আমরা যেহেতু লিউয়েনহক আমাদের লিভিং সেল আবিষ্কার করছে, কিন্তু লিভিং সেল কোথা থেকে পাচ্ছে, পন্ড ওয়াটার এবং দাঁতের যে টার্টার সেখান থেকে পাচ্ছে, এবং সেখান থেকে কি পাচ্ছে, ব্যাকটেরিয়া এবং প্রোটোজোয়া পাচ্ছে, এবং সেখান থেকে তিনি নাম দিচ্ছেন সেটা ফাদার অফ ব্যাকটেরিওলজি। ওকে, পরেরটা চলে আসি। এবার দেখবো আরও কিছু নাম আমাদের এই কোষের সম্বন্ধে, কোষবিদ্যা সম্পর্কে জড়িত, যেগুলো আমাদের পরীক্ষায় খুব দেয়, সেই জন্য আমরা সেগুলো দেখে নিচ্ছি। যে ফাদার অফ সেল থিওরি, সেল থিওরির জনক কাকে বলা হয় হলো। আমি এটা কিন্তু বলেছি ফাদার অফ সাইটোলজি, কোষবিদ্যা, আর সেল থিওরি কিন্তু আলাদা হলো। তাহলে ফাদার অফ সেল থিওরি কাকে বলা হয়, স্লাইডেন অ্যান্ড সোয়ান হলো। এই দুই ব্যক্তি স্লাইডেন অ্যান্ড সোয়ান, এনাদের বলা হচ্ছে আমাদের ফাদার অফ সেল থিওরি। এটা কিন্তু সেল থিওরি দিচ্ছে। নিউক্লিয়াস শব্দটি সর্বপ্রথম কে চালু করে, আমরা জানি কোষের ভিতর একটা কোষাঙ্গাণু হচ্ছে নিউক্লিয়াস। সেই নিউক্লিয়াস শব্দটা আমাদের কে দিচ্ছে, আমাদের রবার্ট ব্রাউন। এই নামটা কিন্তু আমাদের ভালো করে জানতে হবে, রবার্ট ব্রাউন। পরেরটা চলে আসি, যে প্রোটোপ্লাজমকে নামটা শব্দটি চালু করছে, তখন নামটা ভালো করে মনে রাখতে হবে পার্কেনজি হলো। এটা সম্ভবত আমাদের এসএসসির কোনো এক্সামে দিয়েছিল। তাহলে হচ্ছে তোমার পার্কেনজি সবার প্রথম আমাদের প্রোটোপ্লাজম নামকরণ করছে, এবং তার ফটো তোমরা ছবিতে দেখতেই পাচ্ছ। তাহলে এই হচ্ছে টোটাল সেলের আমাদের ঘটনা। আমরা দেখলাম যে সেল আমরা কাকে বলি হলো, সেল। এবার দেখছি যে সেলের ভিত্তিতে আমরা প্রাণী জগৎকে বা জীবকুলকে তিনটে ভাগে ভাগ করলাম হলো, ইউনিসেলুলার, মাল্টিসেলুলার, আসেলুলার, এই তিনটে ভাগে ভাগ করে ফেললাম হলো। তাদের মধ্যে কে কে পড়ছে সেগুলো তো খুব ভালো করে পড়বো, এবং তাদের হিস্ট্রি নিয়েও আমরা আলোচনা করে ফেললাম হলো, কীরকমভাবে আবিষ্কার হচ্ছে, কে কোনটা আবিষ্কার হচ্ছে, কাকে কোনটার জনক বলা হচ্ছে, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। পরেরটায় চলে আসি। এবার দেখব দুটো টাইপ, সেলের দুটো টাইপ, একটা হচ্ছে প্রোক্যারিওটিক সেল আর একটা হচ্ছে ইউক্যারিওটিক সেল। তাহলে প্রোক্যারিওটিক সেল আমরা কাকে বলছি, তাহলে দেখো প্রোক্যারিওটিক সেল আমরা বলছি একে বলা হয় প্রিমিটিভ সেল, প্রিমিটিভ সেল হলো, প্রিমিটিভ সেল, বা আমরা একে আরো বাংলায় বলতে পারি আদি কোষ। আদি কোষ, আদি কোষের দেখো ফটো তোমরা এইটা দেখতে পাচ্ছ হলো, আদি কোষ হলো। তাহলে এই হচ্ছে আদি কোষ হলো। তাহলে এই আদি কোষ বা প্রোক্যারিওটিক সেল আমরা কাদের মধ্যে দেখতে পাই হলো। অবশ্যই মনে রাখবে যে আদি কোষে আমরা দেখবে পরবর্তীকালে পড়বো যে নিউক্লিয়াস, তাকে আমরা কিন্তু নিউক্লিয়াস বলি না, তাকে বলি কিন্তু নিউক্লিয়েট হলো, সেটা বলি, সেগুলো পরে দেখবো, এখন আলোচনা করছি না হলো। তাহলে এবার বলছে প্রোক্যারিওটিক কোষ আমরা কাদের মধ্যে দেখতে পাই, আমরা দেখতে পাই ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া এবং অ্যালগি হলো, অ্যালগি করবে এটা, অ্যালগি হলো। তাহলে এই অ্যালগি বা তোমার অ্যালজির মধ্যে আমরা দেখতে পাচ্ছি প্রোক্যারিওটিক কোষ। তাহলে জিজ্ঞেস করে পরীক্ষায় নিচের কোনটির মধ্যে আমরা প্রোক্যারিওটিক সেল দেখতে পাই, এরকমভাবে অপশান দিয়ে দেবো, তখন আমরা দেখবো এই প্রোটোজোয়া, ব্যাকটেরিয়া, অ্যালগি, এইগুলো আমাদের রাইট অ্যান্সার করতে হয় হলো। ব্লু গ্রিন অ্যালগি, এটা ভালো করে মনে রাখবে যে নীলাভ সবুজ শৈবাল হলো, নামকরণটা পরে আমরা জিনিসটা পড়বো। তাহলে নীলাভ সবুজ শৈবাল এগুলো হচ্ছে প্রোক্যারিওটিক কোষ। ইউক্যারিওটিক কোষ কি,
এবার ইউক্যারিওটিক কোষ তাকে বলছি আমরা মডার্ন সেল। হলো মডার্ন মানে কি, যেটা এখন মানে মডার্ন হয়ে গেছে, এটা আদি, এটা হচ্ছে মডার্ন। তাহলে এই ইউক্যারিওটিক সেল কাদের মধ্যে দেখতে পাই, মানে আমরা যখন আমাদের বর্তমানে যেটা দেখতে পাচ্ছি প্রাণী, উদ্ভিদ, শৈবাল, ছত্রাক ইত্যাদিতে আমরা দেখতে পাচ্ছি। হলো, তাহলে এই প্রাণী, উদ্ভিদ, শৈবাল, ছত্রাক এদের মধ্যে আমরা ইউক্যারিওটিক সেলটা খুঁজে পাই। দেখো এখানে ইউক্যারিওটিক সেলের আমরা তো জানি, যেটা নিয়ে আমাদের এখন ওই পড়াশোনা, সেটা হচ্ছে আমাদের ইউক্যারিওটিক কোষ। এবার যেটা খুব পরীক্ষায় দেয়, এই জিনিসটাকে ভিভিআই ধরে নিতে পারো, যেটা হচ্ছে কোষের আকার। হলো, তাহলে কোষের আকার কীরকম হয়, তাহলে দেখো মনে রাখবে যে কোষের আকারের ওপর ভিত্তি করে আমাদের এরকম পরীক্ষায় বহু কোশ্চেন আসে। তাই যদি জিজ্ঞেস করে স্মলেস্ট সেল অফ দ্য ওয়ার্ল্ড, হলো মানে এই পৃথিবীতে, এই বিশ্বে সবচেয়ে স্মলেস্ট সেল কাদের দেখতে পাই, তাহলে মনে রাখবে প্রথম নামটা মনে রাখবে ব্যাকটেরিয়া। তো ব্যাকটেরিয়ার মধ্যে ওই সেলটার নাম কি, সেলটার নাম হচ্ছে মাইকোপ্লাজমা। হলো, তাহলে স্মলেস্ট সেলের নাম কি, মাইকোপ্লাজমা। কাদের মধ্যে দেখতে পাই, ব্যাকটেরিয়ার মধ্যে দেখতে পাই। খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট। লার্জেস্ট, এটা প্রায় সবাই ছোটবেলা থেকে জেনে এসেছি যে সবচেয়ে বড় কোষ আমরা কাদের মধ্যে দেখতে পাই, উট পাখির ডিমে আমরা দেখতে পাই সবচেয়ে বড় কোষ। হলো, এবার যদি বলি লংগেস্ট সেল, সবচেয়ে লম্বা সেল, এটা হচ্ছে লার্জেস্ট, সবচেয়ে বৃহত্তম, এটা হচ্ছে লংগেস্ট, সবচেয়ে লম্বা। হলো, তাহলে সেটা কার মধ্যে দেখতে পাই, মানুষের শরীরে যে নার্ভ সেল আছে, আমরা জানি শরীরে যে নিউরন কোষ বা যেটাকে বলি নার্ভ সেল, হলো সেটাকে বলছি আমরা লংগেস্ট সেল। হলো, বা স্নায়ু কোষ। হলো, বাংলায় লিখলে স্নায়ু কোষ। হলো, পরেরটা চলে আসি, প্ল্যান্ট। হলো, বিভিন্ন প্ল্যান্টে আমরা দেখতে পাই, দেখো প্ল্যান্টের মধ্যে এবার স্মলেস্ট লোয়েস্টকে, তো আমরা যে প্ল্যান্টের মধ্যে যে সমস্ত সেল দেখা যায় তাদের মধ্যে সবচেয়ে স্মলেস্ট সেল হচ্ছে আমাদের হচ্ছে অস্টিওকক্কাস। অস্টিওকক্কাস। হলো, তাহলে স্মলেস্ট সেল হচ্ছে আমাদের অস্টিওকক্কাস। লার্জেস্ট সেলের নাম কি, লার্জেস্ট সেলের নাম হচ্ছে অ্যাসিটাবুলেরিয়া। এটা খুব ভালো করে মনে রাখবে, এটা কিন্তু পরীক্ষায় বহু পরীক্ষা আশা করছে, অ্যাসিটাবুলেরিয়া। এবং লংগেস্ট সেলের নাম কি, রেমি সেল। হলো, রেমি সেল। হলো, এটাকে এরমভাবে আমি মনে রাখতে বলি, আচ্ছা দেখো এইখানটা মনে রাখবে, এই মাইক্রোপ্লাজমা থেকে মনে রাখবে, যদি বলে সবচেয়ে ওয়ার্ল্ডের, হলো ওয়ার্ল্ডের সবচেয়ে বৃহত্তম, তাহলে এই ট্রিকটা দিয়ে মনে রাখবে, সবচেয়ে ভালো ট্রিক দিয়ে মনে রাখা। তাহলে মাইক্রোপ্লাজমার এম, উট পাখি, তাহলে উট পাখির ডিম, তাহলে ওখান থেকে এগ মনে রাখবে, তাহলে ই মনে রাখবে। আর নার্ভ, তাহলে হচ্ছে দেখো নার্ভ, নার্ভ সেল, তাহলে নার্ভের এন মনে রাখবে। তাহলে কি হয়ে গেল ট্রিকটা, মেন মানে মানুষ। হলো, তাহলে মনে রাখবে যে সবচেয়ে, যদি বলে সবচেয়ে বৃহত্তম, সেখান থেকে মেন শব্দটা মনে রাখবে। এম দিয়ে হচ্ছে বৃহত্তম মাইক্রোপ্লাজমা, এম দিয়ে হচ্ছে ক্ষুদ্রতম মাইক্রোপ্লাজমা, বৃহত্তম বা লার্জেস্ট হচ্ছে ই দিয়ে এগ, মানে এগ অফ দ্য অস্ট্রিচ, অবশ্যই উটপাখির ডিম। আর সবচেয়ে লম্বা হচ্ছে এন বা হচ্ছে নার্ভ কোষ। এবার যদি প্ল্যান্ট, যদি জিজ্ঞেস করে প্ল্যান্টের ক্ষেত্রে সবচেয়ে বড় সবচেয়ে ছোট কে, তাহলে তখন আমরা কি ট্রিক দিয়ে মনে রাখবো, তাহলে দেখো এখান থেকে মনে রাখবে অস্টিওকক্কাস। হলো, অস্টিওকক্কাসকে এরমভাবে ও দিয়ে মনে রাখবে, অস্টিওকক্কাস ও। অ্যাসিটাবুলেরিয়া, তাহলে অ্যাসিটাবুলেরিয়া এ দিয়ে শুরু হবে। আর তোমার লংগেস্ট হচ্ছে রেমি, তাহলে হয়ে যাচ্ছে আর। তাহলে মনে রাখতে হবে ওয়ার। হলো, তাহলে বা যেটাকে আমরা বলি যুদ্ধ, এরমভাবে মনে রাখবে ওয়ার। এবার ডাব্লু যেহেতু ও বলে উচ্চারণ করছি, তাহলে ও হচ্ছে, হলো, তাহলে ও দিয়ে হচ্ছে অস্টিওকক্কাস, যেটা হচ্ছে স্মলেস্ট, এ দিয়ে অ্যাসিটাবুলেরিয়া, যেটা হচ্ছে লার্জেস্ট, আর দিয়ে হচ্ছে রেমিসেল, যেটা হচ্ছে লংগেস্ট। হলো, সহজে জিনিসটা মনে রাখবে। পরেরটা চলে আসি, যে মানুষের মধ্যে যেটা স্মলেস্ট, সেটা হায়েস্ট, সেটা কোনটা। হলো, তাহলে স্মলেস্ট সেল কোনটা, আমরা জানি যেটা হচ্ছে স্পার্ম সেল। হলো, মানুষের শরীরে যে স্পার্ম সেল থাকছে সেটাকে বলছি আমরা তোমার স্মলেস্ট, বা অনেক জায়গায় গ্র্যানিউল সেল অফ সেরিবেলাম, মানে অপশানের অনুযায়ী এটা অ্যান্সার হয় অনেক জায়গায়। তখন এইটা কিন্তু আমাদের অপশানেও বহু এক্সাম, এটা হচ্ছে অন্তত তোমার এসএসসির এক্সামে হয়তো, রেলের এক্সামে হয়তো দিয়েছিল। হলো, রেলের এসএসসির তোমার রেলের বা এসএসসির কোনো একটা এক্সামে দিয়েছিল। হলো, তাহলে সেখান থেকে কিন্তু এটাও অ্যান্সার করে। হলো, তখন স্পাম সেল না থাকলে এটাকেও চুজ করব। হলো, লংগেস্টকে বা লার্জেস্টকে, লার্জেস্ট হচ্ছে ওভাম সেল। হলো, মানুষের শরীরে যে ডিম্বাণুর সেল হয় সেই ওভাম সেল। এবং লংগেস্ট সেলকে আমরা জানি, লংগেস্ট সেল তো আমরা কি বলছিলাম, নার্ভ কোষ, তাহলে মানুষের শরীরে তো নার্ভ থাকছে, তাহলে অবশ্যই নিউরন কোষ। হলো, তাহলে স্মলেস্ট সেল হচ্ছে স্পাম সেল, লংগেস্ট সেল হচ্ছে ওভাম সেল, এবং লার্জেস্ট সেল হচ্ছে ওভাম সেল, এবং লংগে সবচেয়ে লম্বা হচ্ছে নিউরন কোষ। বোঝা গেল জিনিসটা। তাহলে এই গেল আমাদের
কোনটা লার্জেস্ট কোনটা স্মলেস্ট কীরকমভাবে মনে রাখবে তার ট্রিকও আমি কিন্তু বলে দিলাম তোমাদের। ওকে, তো আমাদের যে টপিক আজকে আমরা দুটো জিনিস নিয়ে আলোচনা করব, যে জিনিসটা আমাদের খুব গোলায়। একটা হচ্ছে কোষ প্রাচীর, আরেকটা হচ্ছে কোষ পর্দা। হলো কোষ প্রাচীর এবং কোষ পর্দা, এই জিনিসটা দেখবে অনেকের গুলিয়ে যায়, তো পরীক্ষায় ঠিকঠাক অ্যান্সার করে দিতে পারে না যে কোনটা কোষ প্রাচীর কোনটা কোষ পর্দা। তো আজকে আমরা জিনিসটাকে ভালো করে তোমার ডিভাইড করে পড়ছি। তাহলে সেল ওয়াল বা কোষ প্রাচীর, তাহলে কোষ প্রাচীর কি হলো? তাহলে মনে রাখতে হবে যে এটা প্রথম যে জিনিসটা সবচেয়ে বেশি মনে রাখবে যে এটা শুধুমাত্রই কিন্তু উদ্ভিদ কোষে দেখা যায়, প্রাণী কোষে কিন্তু এটা দেখা যায় না। তাহলে এটা সবার প্রথম মনে রাখতে হবে যে প্রাণী কোষে কিন্তু কোনো রকমের আমরা দেখব যে সেল ওয়াল দেখা যায় না। আর সেল ওয়ালের বাংলাটাও মনে রাখবে কোষ প্রাচীর, আর সেল মানে কোষ, ওয়াল মানে বলা হয় প্রাচীর দেওয়া। হলো, তাহলে এখান থেকে এরমভাবে মনে রাখবে যে ওয়াল, ওয়াল শব্দটা কি, মানে দেখবে আমাদের যদি বাইরে দেয়াল রাখি, বাইরে দেওয়াল রাখি, তাহলে দেওয়ালে দেখবে সবসময় কি হয় যে আগাছা জন্মে যায়, আগাছা তার উপর জন্মে যায়, হলো, বা আগাছা তার উপর চলে আসে, তাহলে সেখান থেকে মনে রাখবে তাহলে আগাছা থাকছে তার মানে উদ্ভিদ। জিনিসটা এরমভাবে মনে রাখবে আর কোনো দিন ভুলবে না। তাহলে ওয়ালের মধ্যে থাকছে আগাছা, সেটা থেকে উদ্ভিদ, তাহলে সেল ওয়াল শুধুমাত্র আমরা কিন্তু উদ্ভিদ কোষেই দেখতে পাচ্ছি, প্রাণী কোষে দেখা যায় না। এছাড়া আর কোথায় কোথায় দেখা যায় দেখো, আমি যদি ফটোতে আলোচনা করি তাহলে সেল ওয়াল কোনটা, তাই দেখো এই দেখো দুটো জিনিসের মাঝে এই পয়েন্টটা, একটা অন্য কালার নিই তাহলে বুঝতে সুবিধা হবে। এই যে দেখো এখানে শুরু হচ্ছে কোষটা, এখানে ভেতরের কোষাঙ্গাণু মানে স্টার্ট হচ্ছে, তার মাঝখানে যে পোর্শনটা যেটা মানে প্রাচীর দিয়ে, মানে এটা যদি ঘরের ভেতরের অংশ হয় তোমাদের, এটা হচ্ছে বাইরের অংশ। হলো, তাহলে পুরো বাড়িটা কি দিয়ে, একটা প্রাচীর দিয়ে ঘেরা থাকবে, তাহলে দেখো এই যে পুরো প্রাচীরটা দিয়ে ঘেরা আছে সেটাকেই বলছি আমরা কোষ পর্দা। আর শুধুমাত্র কিন্তু উদ্ভিদ কোষেই দেখতে পাবো, প্রাণী কোষে দেখতে পাবো না। তাহলে আর কাদের মধ্যে দেখতে পাবো, এছাড়া আমরা শৈবালের মধ্যে দেখতে পাবো, ব্যাকটেরিয়ার মধ্যে দেখতে পাবো, ছত্রাকের কোষেও কিন্তু দেখতে পাবো। তাহলে শুধুমাত্র উদ্ভিদ না, উদ্ভিদ, শৈবাল, ব্যাকটেরিয়া, ছত্রাক এদের মধ্যেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ভালো করে জিনিসটা জেনে রাখবে। তো যে জায়গাটা থেকে এখানে কোশ্চেন দেয় যে তৈরি হয় কি দিয়ে, তাহলে মনে রাখতে হবে উদ্ভিদ কোষে, যে এটা উদ্ভিদ কোষের কথা বলছি, হলো উদ্ভিদে যেহেতু পাওয়া যাচ্ছে সবচেয়ে বেশি, তাহলে উদ্ভিদ কোষে যে সেল ওয়াল থাকছে, সেই সেল ওয়াল সেগুলো কি দিয়ে তৈরি হচ্ছে, সেল ওয়াল তৈরি হচ্ছে সেলুলোজ বা গ্লাইকোলিক অ্যাসিড দিয়ে। হলো, সেলুলোজ বা গ্লাইকোলিক অ্যাসিড দিয়ে আমাদের এটা তৈরি হচ্ছে। তাহলে মনে রাখতে হবে যেটা সবচেয়ে বেশি পরীক্ষায় দেয় যে সেল ওয়াল, উদ্ভিদ কোষে যে সেল ওয়াল তৈরি হয় সেটা কি দিয়ে, সেটা হচ্ছে সেলুলোজ দিয়ে তৈরি হচ্ছে, তার সাথে গ্লাইকোলিক অ্যাসিড থাকছে, সেটা আমরা দেখে নিলাম। এবার যেটা জিজ্ঞেস করে যে ব্যাকটেরিয়ার শরীরে তাহলে কি থাকে, ব্যাকটেরিয়ার শরীরে কি সেলুলোজ দিয়ে গঠিত হয়, তখন বলতে হবে না, ব্যাকটেরিয়ার ক্ষেত্রেও কোষপ্রাচীর দেখতে পাচ্ছি, কিন্তু সেটা তৈরি হচ্ছে পেপটাইডোগ্লাইকন বা মিউরামিক অ্যাসিড দিয়ে। যখন ওখানে গ্লাইকোলিক অ্যাসিড, এখানে হচ্ছে মিউরামিক অ্যাসিড, ওখানে যেমন সেলুলোজ, এখানে হচ্ছে পেপটাইডোগ্লাইকন দিয়ে তৈরি হচ্ছে। হলো, তাহলে এই নামটা একটু মনে রাখবে। তাহলে এই সেল ওয়াল গেল, সেল ওয়াল আমরা কোথায় দেখতে পাচ্ছি, ওয়ালে হচ্ছে উদ্ভিদ বা আগাছা জন্মাচ্ছে, তার মানে উদ্ভিদে দেখতে পাচ্ছি। এবার উদ্ভিদের সাথে আমরা শৈবাল, ছত্রাক, ব্যাকটেরিয়া এদের মধ্যে দেখতে পাচ্ছি, উদ্ভিদে তৈরি হচ্ছে সেলুলোজ দিয়ে, আর বাকিদের মধ্যে যেমন ব্যাকটেরিয়ার মধ্যে হচ্ছে পেপটাইডোগ্লাইকন দিয়ে তৈরি হচ্ছে। হলো, আচ্ছা আমাকে একটা তোমরা নিজেরা কমেন্টে জানাবে বলো তো, যে এই যে সেল ওয়ালের রিজিডিটি কিসের জন্য ঘটে, এত রিজিড যে হয় কি থাকার কারণে হয়, এটা তোমরা জানাবে। পরেরটা চলে আসি, পরেরটা চলে আসছি আমাদের, দেখো আগেরটা হলো কোষ প্রাচীর, এটা হচ্ছে কোষ পর্দা। হলো, তাহলে সেল মেমব্রেন বলা হয়, পর্দা মানে হচ্ছে মেমব্রেন। তাহলে মনে রাখবে কি পর্দা আমরা কে ইউজ করে, পর্দা দেখবে আমরাও মানে আমরা মানুষরাও ব্যবহার করছি, তার মানে মানুষ মানে কার কথা ভাববে, প্রাণী, তার মানে এটা প্রাণীদের মধ্যেও দেখতে পাবো, প্লাস উদ্ভিদদের দেহ দেহ দেখতে পাবো। হলো, তার মানে প্রাণী আর উদ্ভিদের মধ্যে দুজনের মধ্যেই কিন্তু সেল মেমব্রেন তোমার দেখতে পাচ্ছি। হলো, এবার এই কোষপর্দা কি দিয়ে তৈরি হচ্ছে, তাহলে দেখো কোষপর্দা উদ্ভিদ আর প্রাণী কোষে দেখতে পাওয়া যায়। এবার তৈরি হচ্ছে ফসফোলিপিড এবং লিপোপ্রোটিন দিয়ে। তাহলে প্রথম যে বেসিক কথাটা যেটা হচ্ছে যে সেল মেমব্রেন কি দিয়ে তৈরি হয়, তাহলে তৈরি হয় প্রোটিন দিয়ে আর লিপিড দিয়ে। হলো, এবার সেটাকেই আমরা ভালো নামে ডাকছি ফসফোলিপিড, সার্টেন করে ডাকছি ফসফোলিপিড এবং লিপোপ্রোটিন দিয়ে। তাহলে
সেল মেমব্রেন তৈরি হচ্ছে আমাদের ফসফোলিপিড এবং লিপোপ্রোটিন দিয়ে। হলো, তাহলে এই গেল আমাদের ফসফোলিপিড, যেগুলো 3 লেয়ার্ড তোমার স্ট্রাকচার হয়, 5 লেয়ার স্ট্রাকচার হয়। হলো, এরকম প্রোটিন লিপিড প্রোটিন স্ট্রাকচার হয়। প্রোটিন লিপিড প্রোটিন, আচ্ছা এগুলো একটু মুছে দিই, এগুলোর দরকার নেই। প্রোটিন লিপিড প্রোটিন এরকম স্ট্রাকচারগুলো দিয়ে তৈরি হয়। হলো, তাই দেখো এই যে এইরকম জিনিস থাকে, এইরকম মানে এইরকম দেখতে, এরকম তুমি জিনিসটাকে দেখতে পাওয়া যায়। হলো, তাহলে এই জিনিসটা কি দেখো, এরকম জিনিস থাকছে একটা, তার সাথে এরকমভাবে একটা কানেকশন থাকছে। হলো, এরকমভাবে একটা কানেকশন থাকছে। তাহলে দেখো এখানের মধ্যে দেখো প্রোটিন থাকে, প্রোটিন দেখো এরকম গ্লোবিউলার প্রোটিন এর মধ্যে মাঝে মাঝে জায়গায় থাকে। হলো, গ্লাইকোপ্রোটিন থাকে, দেখো এরকম জায়গায় গ্লাইকোপ্রোটিন থাকছে। হলো, তারপর দেখো এই যে এছাড়া প্রোটিন আলফা হেলিক্স প্রোটিন থাকছে। হলো, এই জিনিসগুলো একটু দেখে নেবে। হলো, ইন্টিগ্রাল প্রোটিন, এরকম প্রোটিনগুলো বিভিন্ন শেপে থাকছে, এরকম বিভিন্ন শেপে থাকছে, এরকম বিভিন্ন শেপে থাকছে। হলো, এরকমভাবে থাকছে, সার্কুলার থাকছে, কোনোটা কোনোটা বিভিন্ন ডিস্টর্টেড শেপে থাকছে, বিভিন্ন শেপে থাকছে। ওকে, আর দেখতে এরকম লাগছে, লিপিডগুলোকে দেখতে অনেকটা এরকম লাগছে। হলো, এই দেখো ওপরে একটা এরকম, নিচে একটা এরকম, এরকম দিয়ে পুরো জিনিসটা পরপর যুক্ত হয়ে পুরো একটা স্ট্রাকচার তৈরি করছে, একটা ওয়ালের মতো তৈরি করছে, যেটাকেই বলছি আমরা সেল মেমব্রেন, বা একটা পর্দার মতো গঠন করছে, যাকে বলছি আমরা কোষ পর্দা। বোঝা গেল? তাহলে এই গেল আমাদের সেল ওয়াল এবং সেল মেমব্রেনের মধ্যে কি পার্থক্য। তাহলে আজকের ক্লাসে আমরা সেলের হিস্ট্রি, যেটা খুব পরীক্ষায় পড়ে, যেটা হচ্ছে হিস্ট্রি, কাকে ফাদার বলা হয়, সবচেয়ে দেখবে পরীক্ষায়, সব পরীক্ষায় কিন্তু ওই জায়গাটা থেকে বেশি কোশ্চেন দেয়। তারপর যে জায়গাটা থেকে কোশ্চেন দেয়, যেটা বললাম আমরা আলোচনা করলাম, সেটা হচ্ছে এই সেল মেমব্রেন থেকে আর সেল ওয়াল থেকে। কারণ অনেকেরই এই কোষ পর্দার কোষ প্রাচীরের মধ্যে কি পার্থক্য সেটা গুলিয়ে ফেলে, যে কার মধ্যে থাকে কার মধ্যে থাকে না, কোনটা কী দিয়ে তৈরি হচ্ছে সেই আইডিয়াটা থাকে না। তো ওই জন্য এই পরীক্ষায় অনেকেই ভুল করে, ওই জন্যেই এটা বেশি অ্যান্সার দেয়। হলো, তো দেখো আজকের ক্লাস তোমাদের এখানেই শেষ করছি। তো ক্লাসটা যদি ভালো লেগে থাকে তাহলে ক্লাসটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো। হলো, এবং ক্লাসটা একটু শেয়ার করো, নিজেদের বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর অবশ্যই ক্লাসটাকে ভালো লাগলে একটু ক্লাসটাকে লাইক করো। ওকে, তাহলে চলো আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করছি। তোমাদের সাথে দেখা হচ্ছে আবার পরবর্তী ক্লাসে।